আলমের একটি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন তাদের সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং তারপরে তিনি বলছেন যে আজ আমি আপনাদের মাঝে আবারও একটি দীর্ঘ ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সেটি আমাকে বলেছেন আমেরিকা প্রবাসী একজন ভদ্র মহিলা, ওনার নাম আমরিন। উনি আমাকে কিভাবে ঘটনাটি বলেছেন সেসব ব্যাখ্যায় নাই বা গেলাম। শুরুতে একটা কথা বলে নেই যে আজ আপনারা বুঝতে পারবেন যে কিশোর জীবনে কৌতূহল মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। বাকিটা না হয় ঘটনাতেই শুনবেন। আসুন শুরু করা যাক। আমিনাপুর ঘটনাটি আমি ওনার ভাষাতেই আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ঘটনাটি শোনার আগে আপনারা আল্লাহর নাম নিতে পারেন। বলছেন আমরিন আপু। আমার নাম আমরিন। আমি একজন আমেরিকা প্রবাসী। জন্মের কয়েক বছর পরেই আমি আমার আব্বু আম্মুর সাথে আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আমেরিকায় বসবাস করতে শুরু করি। আজ আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে এসেছি সেটি আমার সাথে হাই স্কুলে থাকাকালীন ঘটেছিল। আমার আসল নাম আমরিন, এখন এখানে সবাই আমাকে অ্যাম্বি বলে ডাকে। আসলে আমরা তিনজন মেয়ের একটি গ্রুপ ছিলাম যেখানে শুধু আমি একাই মুসলিম ছিলাম আর বাকি দুই বন্ধু ছিল খ্রিস্টান। কিন্তু আমাদের তিনজনের ধর্মের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, অর্থাৎ আমরা কেউই সেভাবে ধর্ম পালন করতাম না। আমরা জীবনের যে কোনো পরিস্থিতিকেই খুব হালকাভাবে ভাবতাম, সবকিছু নিয়ে মজা করতাম, তাই লাইফে কোনো কিছু সিরিয়াসলি নিতাম না। কিন্তু হয়তো কুদরতের পরিকল্পনা কিছুটা অন্যরকমই ছিল, আর এই কুদরত হয়তো আমাদের কিছু শেখাতেও চেয়েছিল। এই কারণেই আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটলো যা আমাদের জীবনকেই বদলে দিল। এই ঘটনা তোমাকে বলার কারণ এই যে যদি এখনো আমাদের মাঝে কিছু মানুষ এই দুনিয়ায় থাকে, তারা যেন এই গল্প থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। যেমন আগে বলছিলাম, তখন আমরা হাই স্কুলে পড়তাম। যখন আমাদের কোনো একটা উৎসব হতো বা স্পেশাল কোনো ইভেন্ট আসতো, এমনকি কলেজের কোনো ইভেন্ট হতো, তখন আমরা তিনজনই সেখানে অংশগ্রহণ করতাম। এক মাস আগে থেকে প্রস্তুতি এবং কস্টিউম বানানো শুরু করে দিতাম। বলতে পারো যে আমরা প্রতিটি উৎসবকে মন থেকে উপভোগ করতাম। এটা সেই সময়ের ঘটনা যখন হ্যালোউইন প্রায় চলেই এসেছিল। আমরা হ্যালোউইনের জন্য বেশ ফ্যান্সি এবং ভয়ানক টাইপের কস্টিউমও বানিয়েছিলাম, খুবই আনন্দের সাথে। এখন হ্যালোউইনের জন্য যদি কোনো ম্যাজিক ট্রিক্স পাওয়া যায় পারফর্ম করার জন্য, তাহলে হ্যালোউইন আমাদের খুবই ভালো কাটতো। আর এই কারণেই আমরা এমন কিছু সন্ধানে ছিলাম যেখান থেকে আমরা এসব ট্রিক্স শিখে নিতে পারবো, যেন হ্যালোউইন ডেতে আমরা ছোট বড় সবার সাথে সেই ট্রিক্স গুলো দেখিয়ে অনেক মজা করতে পারি। আমরা তিনজন তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম বিধায় আমাদের কম্পিউটার ব্যবহার করা একেবারেই নিষেধ ছিল। আমাদের কাছে মোবাইল ছিল, কিন্তু সেই মোবাইল ছিল শুধুমাত্র কল করার মতো আর কল রিসিভ করার মতো, অর্থাৎ আমাদের ফোনে কোনো ইন্টারনেট ছিল না। ইন্টারনেট তখন এমন ভাবে এতটা অ্যাভেলেবল ছিল না। এই কারণে যদি কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে হতো তাহলে একমাত্র জায়গা ছিল লাইব্রেরি। এসব কারণে আমরা ভাবলাম আমরা একটা লাইব্রেরিতে যাব। আমরা লাইব্রেরিতে গেলাম এবং লাইব্রেরিয়ানের কাছে যখন ম্যাজিক ট্রিক্স এর বইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন আমি ঠিক জানি না যে লাইব্রেরিয়ান কি ইচ্ছে করেই আমাদের কথার কোনো পাত্তা দিলেন না, নাকি উনি আমাদের কথা বুঝতে পারলেন না। কিছুক্ষণ ভেবে আমাদের লাইব্রেরির একটা ঠিকানা দিলেন যা আমাদের শহর থেকে বেশ দূরে, অর্থাৎ অন্য একটি লাইব্রেরি। স্কুল থেকে ছুটি নিয়ে আমরা তিনজন বিকেলের দিকে সেই লাইব্রেরি থেকে রওনা দিলাম। আর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন দেখলাম যে লাইব্রেরিটি খুবই নির্জন একটি জায়গায়। একটা ছোট ঘরের মতো জায়গা বানানো ছিল, আর পাশে একটা ছোট লাইব্রেরি, যা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেকদিন যাবৎ কেউ আসে না। যখন আমরা ভেতরে গেলাম তখন দেখলাম কাউন্টারে একজন খুব বৃদ্ধা মহিলা বসে আছেন। আমরা যখন তার কাছে জিজ্ঞেস করলাম যে ম্যাম, এখানে কি ম্যাজিক বিষয়ের কোনো বই আছে, আমাদের প্রশ্ন শুনে তিনি একটা সেকশনের দিকে ইশারা করলেন। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন দেখলাম যে সেই সেকশনে বই ছিল অনেক, কিন্তু সবই
ধুলোয় ঢাকা। বইগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিল না যে এই লাইব্রেরি কেউ যত্ন নেয় আর এখানে কেউ প্রতিদিন আসে। আমরা এরপর বইগুলো বের করে ঝাড়ছিলাম এবং দেখছিলাম যে আমাদের পছন্দ মতো কোনো বই সেখানে আছে কিনা বা পাওয়া যায় কিনা, যেখান থেকে আমরা কিছু ম্যাজিক ট্রিক্স শিখে নিতে পারি। হঠাৎ আমার নজর গেল একটা বইয়ের উপরে, যার উপর জাদু সম্পর্কিত কিছু কথা লেখা ছিল। আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে ছিল না, কিন্তু পরে যখন আমরা ঘাটাঘাটি করে ট্রান্সলেট করেছিলাম তখন সেটার আসল মানে ছিল কালো জাদু। আমি আমার বন্ধুদের ডাকলাম আর বইটা দেখালাম। বইটা দেখে বুঝতে পারলাম যে এই বইটা গ্রিক ভাষায় লেখা এবং সেটা কোনো জুইশ অথরের লেখা। আমার দুই বন্ধুর মধ্যে একজন সাইপ্রাস থেকে এসেছিল। গ্রিক ভাষা সে পড়তে জানতো একটু আধটু এবং বলতেও পারতো হালকা হালকা। বইটার টাইটেল এতটাই আকর্ষণীয় ছিল যে আমি ভাবলাম এটা পড়া উচিত। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যা শিখে ব্যবহার করতে পারবো। আমরা তিনজন সেই বই কাছাকাছি একটা টেবিলে নিয়ে বসলাম এবং পড়তে শুরু করলাম। আমার বন্ধু যখন বইটা পড়তে শুরু করলো, প্রথম দিকে আমরা একটু ভয় পেলেও ধীরে ধীরে বইটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগতে লাগলো এবং আমরা বইটার মধ্যে যেন ডুবে গেলাম। বইটা আসলে শয়তানের সম্পর্কে ছিল। বইয়ের কথাগুলো কিছুটা এমন ছিল, কিভাবে আমরা শয়তানদের সাথে বন্ধুত্ব করতে পারি আর কিভাবে এই বন্ধুত্বের সুযোগ নিয়ে নিজের কাজ হাসিল করতে পারি। যত বেশি আমরা বইটা পড়ছিলাম তত বেশি আমাদের মধ্যে আগ্রহ যেন বেড়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে বইটাতে যাই লেখা আছে সেই অনুযায়ী জলদি আমল করা যাক আর শয়তানকে ঢাকা যাক। আমরা এরপর বইটা নিয়ে কাউন্টারে গেলাম এবং যেই মহিলা সেখানে বসেছিলেন ওনাকে বললাম আমরা এই বইটি কিনতে চাই। কিছু জিদ ঝগড়ার পর তিনি সেটি বিক্রি করতে রাজি হলেন এবং আমরা সেই বই নিয়ে বাড়ি চলে এলাম। বইটার ভেতরে কিছু অদ্ভুত ধরনের লেখা ছিল। যে নিয়ম এই বইয়ে শয়তানকে ডাকার জন্য লেখা ছিল সেটাও ছিল অনেক ভয়ানক। হ্যালোইনের চ্যাপ্টারে গেলে আমরা দেখতে পেলাম যে এই সময়ে শয়তানকে ডাকার জন্য হ্যালোইন থেকে মাত্র 5 দিন আগে আমাদের কবরস্থানে যেতে হবে। আর সেই কবরস্থানের মাঝে যে কবরটা থেকে নতুন কবর হবে, মানে যে মৃত ব্যক্তিটি সর্বশেষে দাফন করা হয়েছে তার কবরের কাছে বসে আমাদের ওই মন্ত্রগুলো পড়তে হবে আর ওই কাজটা আমাদের প্রতিদিনই করতে হবে যতদিন পর্যন্ত এই হ্যালোইন না আসে। এখন সাধারণ মানুষ এসব বিষয় শুনলে হয়তো স্বাভাবিকভাবেই ভয় পাবে, কিন্তু আমরা তো ফ্যান্টাসিতে বসবাস করছিলাম। আমাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমরা ভাবতে শুরু করলাম, দেখি এই কবরস্থানে কাজ করে আসলে হয় কি, সেই শয়তানটা কেমন হবে আর কিভাবে তাকে দিয়ে আমরা আমাদের কাজ করাতে পারবো। আমরা তখন জানতাম না যে আমাদের কোনো মুসিবত আসতে যাচ্ছে। যাই হোক, হ্যালোইন প্রতি বছর 31 অক্টোবর হয়। আমার আজও মনে আছে আমরা যখন ক্যালেন্ডার দেখছিলাম তখন 24 অক্টোবর। এখন যেহেতু আমাদের কাজটা হ্যালোইনের 5 দিন আগে শুরু করতে হবে, সেই হিসেবে এই আমল আমাদের 26 অক্টোবর থেকে শুরু করতে হবে। আমরা তিনজন মিলে ওই 2 দিনে সেই মন্ত্রগুলো মুখস্থ করলাম। সেই বইতে তাদের অভিজ্ঞতা লেখা ছিল, যারা এই আমল করেছিলেন তারা কিভাবে শয়তানের সাহায্যে কতটা শক্তিশালী হয়ে গিয়েছিলেন। এসব পড়ে অদ্ভুত একটা উত্তেজনা অনুভব করলাম। একটা ফ্যান্টাসির আবির্ভাব হলো আমাদের ভেতর। যদিও মাত্র 2 দিন বাকি ছিল, তবুও আমরা যেন আর অপেক্ষা করতে পারছিলাম না। আমরা সবাই মিলে নজরদারিও করছিলাম যে কবরস্থানে কোনো নতুন জানাজা আসে কিনা। কাকতালীয় বিষয় এটা ছিল যে সেদিন আমাদের রাত 12টায় কাজ শুরু করতে হতো এবং দুপুরে আমরা কবরস্থানে গিয়ে একটা জায়গা খুঁজছিলাম যেখানে রাতের বেলায় আমরা কাজে বসবো। ঠিক তখনই একটা নতুন জানাজা এলো কবরের জন্য। কবর হয়ে গেলে আমরা সেখানে কিছু চিহ্ন রেখে বাড়ি চলে এলাম। সেদিন সন্ধ্যায় আমরা তিনজনে একে অপরের নাম করে বাড়ি থেকে বের হলাম প্ল্যান করে। আমরা বাসায় বললাম যে আমাদের বন্ধুর বাড়ি যাচ্ছি। আমার এক বান্ধবী বলল আমি তার বাড়িতে যাচ্ছি। আরেকজন আমার বাসায় আসার নাম করে বের হয়। আমরা প্রায়ই একে অপরের বাড়িতে এভাবে রাত কাটিয়ে আসতাম, তাই আমাদের পরিবারের কেউ এটা নিয়ে কোনো আপত্তি করলো না। আমরা সন্ধ্যা 6টায় বের হলাম। পিৎজার দোকানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে রওনা দেবার প্ল্যান আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা কবরস্থানের দিকে চলতে শুরু করলাম। যখন আমরা কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম তখন বেশ ভালোই শীত ছিল, যার কারণে পরিবেশটা বেশ গা শিরশিরে ছিল। কবরস্থানটা ছিল অনেক পুরনো ধরনের, যেখানে অনেক পুরনো কবর ছিল আশেপাশে। আমরা সেই কবরগুলো পেরিয়ে সেই
সেই জায়গায় পৌঁছালাম যেখানে দুপুরে চিহ্ন রেখে এসেছিলাম। কবরস্থানটা শহর থেকে একটু বাইরে ছিল, তাই সেখানে বিশেষ কেউ ছিল না। সেখানে শুধু ঘন অন্ধকার ও নীরবতা ছিল। এতটাই নিস্তব্ধ ছিল, ঝিঝি পোকার আওয়াজও যেন শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন আমরা কবরস্থানে ঢুকতেই সবকিছু চুপ হয়ে গেল। এখন রাত 12টা। আমরা একা মেয়েরা কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে সেই চিহ্ন দেয়া কবরের আশেপাশে জায়গাটা একটু পরিষ্কার করলাম। এরপর সেখানে একটি চাদর বিছিয়ে বসে পড়লাম। তারপর আমরা সেই মন্ত্র পড়া শুরু করলাম, যা এই বই থেকে আমরা মুখস্থ করেছি। কিছুক্ষণ পর আমাদের মনে হলো যেন কেউ আমাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে। এটা কেবল আমাদের মনের ভুল ছিল না, কারণ আমরা তখন তিনজনে একসাথে ব্যাপারটা অনুভব করেছিলাম। এরপর পেছনে ফিরে দেখলাম যে কেউ আছে কিনা। যাই হোক, সেদিনটাতে আমাদের সাথে বিশেষ কিছু হয়নি। আমাদের মোটামুটি ভোর পর্যন্ত মন্ত্র পড়ার কাজটা করতে হলো, যতক্ষণ না আকাশে আলো ছড়ায়। যখনই আকাশে আলো ছড়ালো, আমরা সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে বাড়ি ফিরে এলাম। দ্বিতীয় রাত যখন আমি বাসা থেকে বের হতে যাচ্ছিলাম, তখন আমার আম্মু বললেন যে, আবেন, তুমি তো কালই গিয়েছিলে ফ্রেন্ডের বাসায়, আজ আবার কেন যাচ্ছ? আমি বললাম, আম্মু, আমাদের কম্বাইন্ড স্টাডি করতে হবে, সামনে পরীক্ষা, তাই আগামী 4-5 দিন এভাবে কম্বাইন্ড স্টাডির জন্য ফ্রেন্ডের বাসায় যেতে হবে। এরপর আম্মু আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমরা তিনজন সময় মতো সেই কবরটার কাছে গিয়ে বসে পড়লাম এবং সেই মন্ত্র পড়তে শুরু করলাম। আমাদের পড়ার 1 ঘন্টা হয়ে গেছে। এই সময় মনে হলো যেন কেউ আমার নাম ধরে ডাকছে। এবারও আমরা তিনজন পেছনে ফিরে তাকালাম। আমি ভাবলাম হয়তো আমাদের বন্ধুরাও আমার নাম শুনেছে, কিন্তু ওরা বলল যে না, আমরা তোমার নাম শুনিনি আমরিন, বরং কেউ আমাদের নাম ধরে ডাকছিল। এটা খুবই অদ্ভুত ছিল, কারণ আমরা তিনজন আলাদা আলাদা আওয়াজ শুনেছিলাম এবং সবাইকে নিজেদের নাম ধরে ডাকা হচ্ছিল। আমরা সত্যি খুব সাহসী মেয়ে ছিলাম, তাই এসব ছোটখাটো জিনিস নিয়ে আমরা ভয় পেতাম না। এই কারণেই আমরা এই সময়ে এখানে কবরস্থানে বসেছিলাম। নইলে কোন স্বাভাবিক মানুষ এই সময়ে এভাবে এখানে বসে থাকার কথা চিন্তাও করতে পারে না। সেই রাতে আমাদের কানেও অদ্ভুত সব আওয়াজ আসতে থাকলো। মনে হচ্ছিল কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু আমরা সেদিকে তখনও পাত্তা দিচ্ছিলাম না। তৃতীয় রাতে আমাদের এমন অনুভূতি হচ্ছিল যেন আমাদের চারপাশে কেউ উপস্থিত আছে। কখনো ডান দিক থেকে, আবার কখনো বাম দিক থেকে তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। চতুর্থ রাত যখন আমরা সেই কবরস্থানে বসে আমাদের কাজ শুরু করলাম, তখন আমার এক বন্ধু প্রথম একটা চিৎকার দিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কারণ ইতোমধ্যে পরিবেশটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 3-4 দিন আগে আমরা ছিলাম নির্ভয়ে, কিন্তু এখন আস্তে আস্তে আমাদের ভয় লাগতে শুরু করেছে। আমার বন্ধু ভয় নিয়ে আমার প্রশ্নের উত্তরে যা বলল, কেউ তাকে স্পর্শ করে মাটির দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেদিন আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আর সেখানে বসে থাকার সাহস হচ্ছিল না আমাদের। এরপর আমরা দ্রুত সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসি। পরের দিন আমরা আলোচনা করতে লাগলাম যে এখন আমাদের ঠিক কি করা উচিত। আজ পঞ্চম দিন, তাই আজ আমাদের সেই কাজটি সম্পন্ন করা উচিত, কারণ সেই বইয়ের মধ্যে এমন কিছু লেখা ছিল না যে যদি কেউ কাজটি শেষ করতে না পারে তাহলে কি করতে হবে। তাই আমরা ঠিক করলাম, যেহেতু আজ পঞ্চম দিন, আমরা এতদিন কাজটা করেছি, সেহেতু আজ রাতটাও আমরা কাজটা শেষ করে তারপরে বাড়ি ফিরবো। হতে পারে যে আজ কাজ শেষ করার পর আমাদের কাছেও সেই শক্তিগুলো এসে পড়লো। রাত হয়ে গেল। আমরা ঠিক সময়ে সেই জায়গায় পৌঁছে আবার কাজে বসে পড়লাম, কিন্তু সেদিন রাতে আমাদের বেশ ভয় কাজ করছিল। আমরা আতঙ্কিত চোখে চারপাশ দেখছিলাম। ভয়ে ভয়ে আমরা ধীরে ধীরে সেই মন্ত্রগুলো পড়ছিলাম, আর পড়া শুরু করার সাথে সাথেই মনে হচ্ছিল যেন কবরস্থানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের কানের চারপাশ থেকে ভয়ানক এবং অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল অনেকগুলো বেড়াল যেন একসাথে করুণ স্বরে ডাকছে। ভয়ে আমরা তিনজনই সেই ঠান্ডা পরিবেশে ঘামতে শুরু করেছিলাম। তারপর আমার এক বান্ধবী নিঃশব্দে আমার হাতে হাত রাখলো এবং আমাকে একটা দিকে ইশারা করলো সে দেখানোর জন্য। যখন আমি সেই দিকে তাকালাম, তখন সেখানে চারপাশে শুধু বিড়াল আর বিড়াল। কিছু কালো বিড়াল কবরের সিলিং এর উপরে বসে আছে, আর কিছু বিড়াল কবরের ওপরে।
আমার মনে হচ্ছিল যে প্রায় 20-30টা বেড়াল ছিল সেখানে। আমরা সবাই অবাক হয়েছিলাম যে এতগুলো বেড়াল যদি এই কবরস্থানে ছিল তাহলে আগে কেন আমাদের চোখে পড়েনি। আমাদের সামনে থাকা কবরগুলো থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যেন মাটি কাঁপছে। আবারও ভূমিকম্প শুরু হয়েছে। তারপর সেই বেড়ালগুলো কবর থেকে আর সিলিং থেকে নামতে লাগলো আর আমাদের দিকে আসতে লাগলো। প্রথমে যে আওয়াজটা বিড়ালগুলোর মুখে কান্নার আওয়াজ বলে মনে হচ্ছিল, এখন তাদের মুখ থেকে কেমন গর্জনের আওয়াজ পেতে শুরু করেছি আমরা। তাদের ভাব আক্রমণাত্মক। ভয়ে আমাদের তিনজনের শরীর কাঁপতে শুরু করেছে। আমরা আমাদের বান্ধবীদের একে অন্যকে বললাম, এখান থেকে পালাই চল। এরপর আমরা তিনজন সেখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ আমাদের পিছন পিছন আসছে। আমরা খুব কষ্ট করে সেই কবরস্থান থেকে বের হলাম, যে যার নিজের সাইকেলে উঠলাম এবং বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। সারাটা পথ জুড়ে আমাদের মনে হচ্ছিল যেন সাইকেলের পেছনেও কেউ আমাদের অনুসরণ করছে। সেদিন রাতেও আমাদের এই আমল সম্পূর্ণ হলো না। সেই রাতে আমরা জলদি বাড়ি না গিয়ে পুরোটা রাত আমরা ম্যাকডোনাল্ডসে কাটিয়ে দিয়েছিলাম, কারণ সকালের আগে আমাদের বাড়ি ফিরে যেতে পারতাম না আমরা। যদি সকালের আগে আমরা বাড়ি ফিরতাম তবে নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হতো আমাদের। আমি সকালে বাড়ি ফিরে সারাটা দিন ঘুমিয়ে কাটালাম। রাতে যখন আমার বান্ধবীদের সাথে আমার কথা হলো, সেদিন হ্যালোউইন হলেও আমাদের বাইরে বের হওয়া হলো না, সাহস হচ্ছিল না। আমি ওদের ফোনে জিজ্ঞেস করলাম, তোমাদের কার কি অবস্থা? তখন তারা একে একে বলল, আমাদের সাথে খুব অস্বস্তিকর ঘটনা ঘটেছে। আমি বললাম, শর্ট করে বলো তো কি হয়েছে? তখন ওরা বলতে লাগলো, ওদের এমন মনে হচ্ছে যেন ওদের ঘরে কেউ উপস্থিত। অদ্ভুত ব্যাপার, ওরা দুজনই একই জিনিস অনুভব করেছিল, কিন্তু আমার সঙ্গে তো এমন কিছু হয়নি, কিংবা আমি তো এমন কিছু অনুভব করিনি। আমি ওদের বললাম, মনে হচ্ছে ওই ভয় তোমাদের মাথায় জেগে বসেছে, এই জন্যই এরকম লাগছে। এরপর আমি ওদের সাথে পরের দিন দেখা করার কথা বলে ফোনটা রাখলাম এবং পড়ার টেবিলে এসে বসলাম আর স্কুলের বই খুলতে শুরু করলাম। বই পড়তে পড়তে যখন আমি কাপটা তুলতে হাত বাড়ালাম, তখন সেখানে কাপটাকে ছুঁতে পারলাম না। আমি হাত দিয়ে পুরো টেবিলটা খুঁজতে শুরু করলাম, কিন্তু যখন কিছুই খুঁজে পেলাম না, তখন বই থেকে চোখ সরিয়ে আমি টেবিলের দিকে তাকালাম। সম্পূর্ণ টেবিল দেখা সত্ত্বেও আমার মগ আমি সেখানে খুঁজে পেলাম না। আমি অবাক হয়ে কখনো টেবিলের দিকে তাকাচ্ছিলাম, আবার কখনো চেয়ারের নিচে খুঁজে দেখছিলাম, কারণ হতে পারে যে চা খেতে হয়তো ভুলে গেছি আমি, মগটা নিচে মাটিতে নামিয়ে রেখেছি, কিন্তু মগটা আমি খুঁজে আর পেলামই না। আমি আমার চেয়ার থেকে উঠে পড়লাম আর সারা ঘরে দেখতে লাগলাম। তখনই আমার নজর আমার বেড সাইড টেবিলের উপরে পড়লো এবং সেখানে আমার চায়ের মগটা রাখা ছিল। আমার সেই নাইট স্ট্যান্ড আমার পড়ার টেবিল থেকে প্রায় 7 থেকে 8 ফুট দূরে ছিল। সুতরাং আমি পড়ার টেবিলে বসে মগটাকে কিভাবে এত দূরে নাইট স্ট্যান্ডের উপরে রাখলাম, আমি তখন মাথা চুলকাতে লাগলাম আর একটা কনফিউশনে পড়ে গেলাম, আসলে হচ্ছেটা কি। ঠিক সেই সময় আমার মনে হলো যে যেখানে মগটা রাখা আছে সেখান থেকে কেউ হেঁটে আসছে আমার দিকে, আর আমার সামনে দিয়ে হেঁটে চলেও যাচ্ছে। আমি তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভয় পেয়ে একদম জোরে চিৎকার দিতে শুরু করলাম। আমার মা বেচারি ভয় পেয়ে ভেতরে এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, আমি কি হয়েছে? আমি নিজেকে সামলে আমার মাকে বললাম, না আম্মু কিছু না, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম একটু, একটা হরর মুভি দেখছিলাম তো তাই। তারপর আমি আমার মাকে বললাম, মা আজ রাতে তুমি আমার পাশে ঘুমাবে প্লিজ। আম্মুকে রাজি করতে পারলাম। আমার সাথে আম্মু ঘুমাতে এলেন। পরদিন আমরা তিনজন বন্ধু মিলে যখন দেখা করলাম, তখন আমার এক বন্ধু বলছিল যে সারা রাত তার ঘর থেকে বেড়ালের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, আর আমার অন্য বন্ধু বলছিল যে সারা রাত নাকি তার ঘরে কেউ ছিল এবং ও নাকি তার পায়ের শব্দও শুনেছে। আমি ওদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে বললাম এবং আমারও মনে হচ্ছিল আমার ঘরে কারো অস্তিত্ব আছে। এরপর সারাটা দিন আমি বেশ ব্যস্তই ছিলাম, তাই ভয়ের অনুভূতি অনেকটা কমিয়ে গিয়েছিল আমার। রাতে যখন আমি বাথরুমে গোসল করছিলাম আর গোসল করে যখন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম এবং আমার চুল বাঁধছিলাম, তখন আমি আমার নিজের চোখকে আর বিশ্বাস করতে পারলাম না। আমার পেছনে একটা ছায়া যেন মনে হলো চলে গেল। সবকিছু এত দ্রুত ঘটে গেল, আমি নিজেকে সামলাতেই পারলাম না আর হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। সেই ছায়াটা আসলে আমার পেছন দিয়ে খুব দ্রুত চলে গিয়েছিল। আমি তাকে আয়নায় দেখেছিলাম। আমি রাতে আমার বাথরুমে থাকতে বেশ ভয় পাচ্ছিলাম, তাই সেই রাতে আমি
লাউঞ্জে ঘুমিয়েছিলাম, যেহেতু আমার ঘরে ঘুমাতে ভীষণ ভয় করছিল। পরের দিন যখন স্কুলে বন্ধুদের সাথে দেখা হলো, তারা সবাই বলছিল যে তাদের সঙ্গেও এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। এক বন্ধু যখন তার খাতা বের করে দেখালো, তখন তাতে অদ্ভুত লাল রঙে কিছু লেখা ছিল, আমরা তোমার সঙ্গে আছি এবং চারদিক থেকে তোমাদের দেখছি। অদ্ভুত ব্যাপার হলো যে সেই লেখাটি গ্রিক ভাষায় ছিল, আর এই লেখাটি সেই বন্ধুর কাছ থেকে পাওয়া গিয়েছিল যে গ্রিক ভাষা জানতো না। আমরা জানতাম না যে এই লেখাটার মানে আসলে কি, কিন্তু যখন গ্রিক ভাষা জানা আমার বন্ধুটি সেটা ট্রান্সলেট করলো, তখন সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এটা সেদিন রাতের ঘটনা যেদিন আমার এক বন্ধুর ফোন এলো রাত 1টায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত রাতে ফোন আসলো কেন। ফোনটা ধরার পর আমি বুঝলাম যে আমার বন্ধু আমাকে ফোন করেছে, তাকে খুব চিন্তিত আর ভীত মনে হচ্ছে। সে বারবার একটা কথাই বলছে, আমার বিছানার নিচে কেউ আছে। আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম, রিল্যাক্স দোস্ত, আমাকে একটু সময় দাও আর বলো কি হয়েছে। কিন্তু সে একটা কথাই বারবার বলছিল, আমার বিছানার নিচে কেউ আছে, আর সে নিচ থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি তোমার আম্মুর ঘরে চলে যাও। আমার বন্ধুর শেষ কথাগুলো আজও মনে আছে। সে বলেছিল, ঠিক আছে আমি আমার আম্মুর ঘরে যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তখন আবারও গভীর ঘুমে চলে গিয়েছিলাম। সে কলটা কাটতেই আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন যখন আমরা স্কুলে গেলাম, আমার এক বন্ধু স্কুলে এসেছিল, কিন্তু ওই দ্বিতীয় বন্ধু যে আমাকে রাতে ফোন করেছিল সে আসেনি। আমরা দুজন মিলে ভাবলাম যে ক্লাস শেষ হওয়ার পর আমরা ওর বাড়িতে গিয়ে খোঁজ নেব এবং জানবো রাতে কি হয়েছিল ওর সাথে। ছুটির পর যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম, তখন তার ছোট ভাই বলল যে সে হাসপাতালে আছে এবং ওর আম্মু ওর সঙ্গে আছে। আমরা হাসপাতালে পৌঁছানোর পর তার আম্মুর সাথে দেখা হলে আন্টির কথা শুনে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমাদের সেই বন্ধু নাকি কোমায় ছিল। আমরা ওর মায়ের কাছে জানতে চাইলাম, আন্টি আসলে কি হয়েছে, সে তো একদম সুস্থ ছিল। আন্টি বললেন, এমবি আমি তো কিছু জানি না, আমি সকালে ওকে ঘুম থেকে তুলতে গিয়েছিলাম, তখন দেখি ও বিছানায় বেহুঁশ হয়ে পড়ে আছে। হাসপাতালে নিয়ে আসার পর জানতে পারলাম যে ও কোমায় চলে গেছে। এসব শুনে আমরা যখন হাসপাতাল থেকে ফিরছিলাম, তখন আমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল। আমার বন্ধু বলেছিল, এমবি এই সব কিছু ওই শয়তান করছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভেতর থেকে আমি নিজেও খুব ভীত হয়ে পড়েছিলাম। তারপর আমরা যে যার বাড়িতে চলে আসি। তখন রাত প্রায় 8টা বা 8:30। এখন আমি রাতে ভয়ে আমার বোনের ঘরে ঘুমাই, কিন্তু যখন পড়তে হতো বা ওয়াশরুমে যেতে হতো, তখন আমার নিজের ঘরে চলে আসতাম। আমার পরীক্ষাও দরজায় করানোর ছিল, তাই আমি সেই সময় পড়াশোনা করছিলাম। হঠাৎ মনে হলো আমার আলমারির ভেতর থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকছে, আর সেই ভয়েসটা ছিল আমার সেই বন্ধুর যে কোমায় ছিল। বারবার সেই আওয়াজ আমার কানে আসছে, আমাকে বাঁচাও। এসব শুনে আমি তখনই উঠে পালানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ বিছানার নিচ থেকে আবার সেই বিড়ালের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভয় যেন এবার আমার সারা শরীরটাকে জড়িয়ে ধরলো, আর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। সকালে যখন চেতনায় ফিরলাম, তখন দেখলাম মা খুব চিন্তিত হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন, এমবি সত্যি করে বলো, তোমাকে কিছুদিন ধরে খুবই চিন্তিত লাগছে কেন? তোমার জীবনে কি চলছে আসলে? আমি কাঁদতে কাঁদতে আম্মুকে সব বলে দিলাম, আর তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর আমাকে বললেন, এমবি তুমি এটা কি করলা? এরপর আম্মু আমাকে দ্রুত একটা ইসলামিক সেন্টারে নিয়ে গেলেন। সেখানে যেতেই দেখলাম একজন মহিলা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি সম্ভবত আমার আম্মার পরিচিত ছিলেন, কারণ তিনি আম্মাকে দেখেই জড়িয়ে ধরলেন। আম্মা ওনাকে বিস্তারিত সবকিছু খুলে বললেন এবং জানালেন যে এখন আমার সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। সেই মহিলা প্রথমে আমাকে অজুখানায় নিয়ে গেলেন এবং আমাকে নিজে উজু করালেন। সেদিন জীবনে প্রথমবারের মতো উঁচু করেছিলাম। তারপর তিনি আমাকে নামাজ পড়ার পদ্ধতি শেখালেন। আমি জীবনে প্রথমবারের মতো নামাজ পড়লাম। আমি নামাজে এতটাই প্রশান্তি পেলাম যা আগে কখনো পাইনি। আমি অনেকক্ষণ সিজদায় পড়েছিলাম। আমি এখন ঘটনাটা একটু ছোট করে বলবো, না হলে ঘটনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে।
অন্য বন্ধুর ব্যাপারে তো আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না যে তিনি কোথায় চলে গেছেন। কারণ যখন আমি ইসলামিক সেন্টারে এসেছিলাম তখন আমি 4-5 দিন সেখানে কাটিয়েছিলাম। আমার কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এবং 5 দিন পর যখন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন জানলাম সে তার ফুল ফ্যামিলি নিয়ে সাইপ্রাসে চলে গেছে। আমি ভাবতেই পারিনি যে আমাকে একটা বারের জন্য ও এ ব্যাপারটা জানাবে না, আমাদের মতো কোনো যোগাযোগ হবে না। জানি না তারপর কি হয়েছে ওর সাথে। আজ আমি 39 বছর বয়সে এসেও একা আছি, না কোনো বিয়ে, না কোনো বন্ধু। এখন আমি অনেক ঝামেলাতেই আছি। আজও আমার বন্ধুদের কণ্ঠস্বর আমার কানে ভাসে, আর মনে হয় যে একা ঘরে কেউ আমার নাম ধরে ডাকছে। কিন্তু আজ আমার মধ্যে সেই নুরানি এক শক্তি আছে যার কারণে আমি এসব কিছু সামলে নিতে পারি, এবং প্রতিনিয়ত সামলেও নিচ্ছি। এখন এই শয়তান আমার উপর কিছু চাপিয়ে দিতে পারে না। আমি না পড়াশোনা করতে পারছিলাম, না কোনো চাকরি করতে পারছিলাম। এখন আমি শুধু ইসলামিক সেন্টারে মানুষের সেবা করেই আমার জীবন কাটাই। আমার ভাই বোনেরা একটু একটু আর্থিকভাবে সাহায্য করে, আর তাদের মাধ্যমে আমার জীবন চলে। এটাও সত্যি যে আমি অনেক মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি, অনেক ডাক্তারের কাছে চেক আপও করিয়েছি, মেডিসিনও খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি প্রায় 1 বছর ইসলামিক রুকাইয়া সেন্টারে ভর্তি ছিলাম, কিন্তু সেখান থেকেও কিছু হয়নি। এখন আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে আমি কুফরি কালাম পড়ে যে শয়তান